মেয়ে ঠিক করে ফেলেছে। আমি পুষ্পকে বিয়ে করব। শওকত হাওলাদার ঠান্ডা চোখে তাকায়। পুষ্পকে বিয়ে করলে হোটেলে ফ্রি ভাত খেতে পারবে, এর বেশি কিছুই না। আর যে মেয়ে ঠিক করেছি তাকে বিয়ে করলে তোমার ক্ষমতা বাড়বে। শিমুল রেগে যায়। তাকে কিনা ক্ষমতার লোভ দেখায়। আমার পুষ্প হলেই চলবে, ক্ষমতা লাগবে না। শওকত ছেলের নির্লজ্জতা দেখে অবাক হয়। এমপির সাথে সম্পর্ক করার এত বড় সুযোগ হাতছাড়া করা বোকামো। কিন্তু ছেলের কথা শুনে তারও চোয়াল শক্ত হয়ে আসে। আমি যেখানে বলেছি সেখানে বিয়ে হবে। রাত অনেক হয়েছে, ঘুমাতে যাও। শিমুল যায় না। ঘাটতারা কর্মী করেই দাঁড়িয়ে থাকে। রাবেয়া এগিয়ে আসে। স্বামীর পাশে দাঁড়িয়েই নিচু স্বরে বলে, শিমুলের যখন এত পছন্দ তাহলে একটু ভেবে দেখেন না, সংসার তো ওই করবে। রাবেয়ার কথা শুনে শওকত হাওলাদারের মেজাজ তত্তরিয়ে পারে। রাবেয়ার দিকে তাকিয়ে ঠাস করে এক চর বসিয়ে দেয়, যেন শিমুলের রাগ রাবেয়ার উপর ছাড়ে। রাবেয়া গালে হাত দিয়ে ছলো ছলো চোখে তাকিয়ে থাকে। শওকত হাওলাদার শাসিয়ে বলে, ছেলেকে একদম লাই দিবি না। যদি লাই দিয়েছিস তাহলে 3 কথা শুনবি, মনে থাকে যেন। শিমুল চিবিয়ে চিবিয়ে বলে, আব্বা, আপনি আমার মাকে মারলেন কেন? খবরদার, মার গায়ে হাত তুলবেন না। শওকত বলেন, কি করবি? হাত তুললে রুম থেকে যা। আর ছোট লোকের ভূত মাথা থেকে নামা। রাবেয়া ছেলের রাগী চেহারার দিকে তাকিয়ে ঠেলে শিমুলকে বের করে দেয়। শিমুল রুমে এসে বসে। রাগে তার হাত কাঁপছে। কাঁপা কাঁপা হাতে সিগারেট ধরে। সারা রাত ঘুমাতে পারে না। তার পুষ্প ভালো নেই। প্রতিনিয়ত কষ্টে ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে। এই কষ্ট পাওয়ার মূলে আছে শিমুল, অথচ শিমুল কিছুই করতে পারছে না। একবার ভাবে পুষ্পের সাথে দেখা করতে যাবে, কিন্তু পুষ্পের মা বাবা দেখলে যদি আবার মারে। ইচ্ছেটা বহু কষ্টে ধামাচাপা দিয়ে চুপচাপ বিছানায় বসে থাকে। পুষ্পের আব্বা পুষ্পকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। একটা সেলাই লেগেছে। মিজান শেখের বুঝতে দেরি লাগেনি এটা যে রোকসানার আঘাতের কারণেই কেটেছে। পুষ্পের নীরবতা আর রোকসানা আঁচলে বারবার চোখ মুছে যাচ্ছে। মিজান শেখ আর কিছু বলে না। পুষ্প যে শিমুলকে ভুলতে পারেনি এটা তিনি বুঝে, কিন্তু কিছু বলে না। লেবু বেশি চিপলে তিতে হয়ে যায়। পুষ্পের সাথে রোকসানা কথা বন্ধ করে দিয়েছে, কিন্তু নিজে নিজেই খুঁচিয়ে খুঁচিয়ে এটা সেটা বলছে। এই কথাগুলো শুনতে পুষ্পের খুব খারাপ লাগে। সারাদিন পুষ্পকে খেতেও বলে না। পুষ্পর কান্না পায় সারাদিন কিছুই খায়নি। রাতে ঘুমানোর সময় হঠাৎ করে তার ইচ্ছে করছে মরে যেতে। শিমুলকে না পাওয়ার দুঃখ, বাবা মায়ের হাহাকার, মিশ্রিত নিঃশ্বাসের শব্দ তাকে পোড়ায়। এখন মনে হয় সে মরে গেলে সব শান্ত হয়ে যাবে। সিলিং ফ্যানের দিকে এক মনে তাকিয়ে ভাবে কিভাবে ওড়না ঝুলালে ভালো হবে। খাটে চেয়ার রেখে ফ্যান লাগাল পাওয়া যাবে কিনা। চেয়ারম্যান বাড়িতে ছোটবেলা থেকে ফুলি কাজ করে। ছোট থেকে এখন বড় হয়েছে। 15 বছরের মেয়ে। সকাল সকাল গোসল করে ঠোঁটে লিপস্টিক দিয়ে হাসি হাসি মুখে ড্রয়িং রুমের ফার্নিচার মুছছে। শিমুল রুম থেকে বেরিয়ে ফুলিকে দেখে বিরক্তি চোখ পাকায়। ফুলে চর, আর সকাল সকাল সংসারছিস কেন? ফুলি শিমুলকে দেখে খুশিতে ঝুমঝুম করে বলে, আরে ভাইজান, আপনি এই পুরান ট্রাউজার পইরা হাঁটেন কেন? বউ আইতাছে, নতুন কাপড় পরেন গিয়া যান। বউ মানে? আব্বা কি পুষ্পকে মেনে নিয়েছে? শিমুল বলল। কার বউ? ফুলি যেন অবাক হয়, মাথায় হাত দিয়া বলে, আল্লাহ গো, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আপনার বউ এমপি সাহেবের ভাগ্নির লগে বিয়া ঠিক হইতাছে, জানেন না নাকি? আজকে ওনারা আসবো, বউ নাকি আইব। বিয়ার আগে জামাইয়ের বাইত আইতাছে, বেডির শরম নাই। ফুলি আরো অনেক কিছুই বলে, কিন্তু শিমুলের কানে যায় না। দ্রুত পায়ে রান্নাঘরে মায়ের কাছে যায়। হরেক রকমের রান্নার ঘ্রাণে ঘর মোমো করছে। রাবেয়া ছেলেকে দেখেই বুঝে ফেলে। শিমুলের হাত ধরে টেনে দূরে নিয়ে গিয়ে দাঁড়ায়। শিমুল বলে, এসব কি শুনে মা? আমি কিন্তু আগুন লাগিয়ে দেব। রাবেয়ার চোখে পানি টলমল করছে। ছেলেকে এমন ভাবে দেখতে খারাপ লাগছে, কিন্তু তিনি যে অসহায়। শিমুলের দিকে তাকিয়ে বলে, আব্বা আজকে চুপ করে থাক, তুই উল্টাপাল্টা কিছু করলে তোর আব্বা আমাকে তালাক দিয়ে দিবে। শিমুল স্তব্ধ হয়ে যায়। তার আব্বা জানে তার মা তার দুর্বল জায়গা, তাই রাবেয়াকে হাতিয়ার বানিয়েছে। মায়ের অসহায় মুখের দিকে তাকিয়ে কিছু বলতে গেলে রাবেয়া বলে, তুই না আমার আব্বা। শিমুল আর কিছু বলে না। দ্রুত পা ফেলে বিকট শব্দ করে দরজা বন্ধ করে দেয়। পোল্টিবাজ বাপ সব জায়গায় গুটি জিতে নিতে যায়। স্বার্থপর লোক। খুব জোরেই চেঁচামেচির শব্দে পুষ্পের ঘুম ভেঙে যায়। বিছানা ছেড়ে হুড়মুড় করে উঠে দাঁড়ায়। বাইরে গিয়ে বুঝতে পারে পাশের বাড়িতে আগুন লেগেছে।
মিজান শেখ আর রোকসানা সেখানে। পুষ্প কি ভেবে আবার ঘরে আসে। রোকসানার বালিশের কাছে মোবাইলটা পড়ে রয়েছে। পুষ্প দ্রুত হাতে শিমুলের নাম্বারে ডায়াল করে। শিমুল কেটে দেয়। সেকেন্ড পরে মোবাইলটা তার স্বরে চেঁচিয়ে ওঠে। পুষ্প রিসিভ করে। হ্যালো। পুষ্পের গলা শুনতে পেয়ে শিমুল চোখ বন্ধ করে ফেলে। পুষ্প বাচ্চাদের মতো করে কাঁদে। এই তুমি কথা বলো না কেন? পুষ্প এই প্রথম শিমুলকে তুমি করে বলছে। শিমুলের খুশি হওয়ার কথা ছিল, অথচ কান্না পাচ্ছে তার। দীপ্তিময় চোখ জোড়া লাল লাল হয়ে পানি জমে। লঘু গলায় বলে, ভালো আছিস জান? শিমুলের আদুরে কথায় কষ্টটা বুক চেপে ধরে। পুষ্প ফুপিয়ে ফুপিয়ে বলে, একটুও ভালো না। শিমুলের ঠোঁট কাঁপে। এই মেয়েটাকে সে একটুও শান্তি দিতে পারছে না। আবার আজকে কিনা অন্য মেয়ে তারই বাড়িতে বউ হওয়ার জন্য চলে আসছে। শিমুলের বুকটা ব্যথা করে, নিঃশ্বাস আটকে বলে, খুব ভালোবাসি আমার ফুলকে। পুষ্প ডুকরে কেঁদে ওঠে। এই দুনিয়ার বেড়াচাল তার আর সহ্য হয় না। ভালোবাসা এত কষ্ট কেন শিমুল? আমি সইতে পারছি না, মরে যাব। খুব গোপনে শিমুলের চোখ দিয়ে পুষ্পের কান্না বুক ছুরির মতো বসে যাচ্ছে। পুষ্পের কথা শুনে বলে, আমাকে সাথে নিয়ে মরিস, খবরদার একা মরতে যাবি না। পুষ্প বলে, আমাকে বিয়ে করবা তো? শিমুল বলে, করবো তো। শিমুলের ফুল ছাড়া শিমুল গাছের দাম যে নেই। আম্মা এত মারে, আমি সহ্য করতে পারছি না, আমাকে তোমার কাছে নিয়ে যাও না। শিমুল চোখ বন্ধ করে তার ফুলের নিষ্পাপ কথাগুলো শুনে। খুব শীঘ্রই কাছে নিয়ে আসবো। পুষ্প বলে, অশান্তি লাগে। আমারও। তোমার বাড়িতে জানিয়েছো? শিমুল দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে। পুষ্পকে কেউ মেনে নেয়নি, অথচ আজকে অন্য মেয়ে তার বাড়িতে আসবে। এটা যদি পুষ্প শুনতে পায়, সে ছোট্ট মেয়েটা এই এত এত বিরহ নিতে পারবে না। জানিয়েছে। পুষ্প খুব আদুরে গলায় বলে, শোনো, আমি কিন্তু তোমাকে ছাড়া মরে যাব, মনে রেখো। শিমুলের চোখ দিয়ে পানি পড়ে। বেশি কথা বলতে পারে না, ছোট করে বলে, রাখবো। রাখি আম্মা, চলে আসবে। শিমুল হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে। ফোন কাটার পরেই শিমুলের ইচ্ছে করছে গড়াগড়ি করে কাঁদতে, কিন্তু পারছে না। তার পুষ্প তার কাছে আসতে চাইছে, কিন্তু পুষ্পের বদলে আসছে আরেকজন। গতকাল শওকত হাওলাদারের মুখে শিমুলের আহত হবার খবর শুনেই এমপি ইউসুফ আবদুল্লাহ আসতে চায়। জানায় শিমুলের অসুস্থ অবস্থায় দেখা উচিত, তাই তিনি আসবেন। উনি নিজেই আসতে চাইছেন না। না করে কিভাবে? শওকত হাওলাদার বলেন, ভাইজান অবশ্যই আসবেন, সাথে আপনার পরিবারের সবাইকে নিয়ে আসলে আরও খুশি হব। ইউসুফ সাহেব মাথা নেড়ে জানায় আসবে। শওকত হাওলাদার বাড়িতে এসে আয়োজনের ব্যবস্থা করে, কোনো কিছুতে যেন কমতি না পড়ে। এই সুযোগ যদি কাজে লাগানো যায় তাহলে তার কপাল খুলে যাবে। কিন্তু শিমুল গর্ধবটাই তো বুঝলো না। কই এমপির বাড়ি আর কই মিজানের বাড়ি, ভাবলেই তো গা কিটকিট করে ওঠে। ছেলের রুচি যে এত নিচে নামে যাবে তা তো ধারণাই ছিল না তার। মুজিব হাওলাদার বলেন, কোনোভাবেই ওই হোটেলগুলার মায়া এই বাড়িতে আনা যাবে না। শওকত বলল, কিন্তু আপনার নাতির ঘাড় কিন্তু তেরা। তেরা ঘাড় সোজা করে নিবি। শওকত হাওলাদার মাথা নাড়ে। দুপুরের দিকে এমপি সাহেব ও তার পরিবার নিয়ে আসে। ওনার মূল উদ্দেশ্য ছিল শিমুলের সাথে ওনার ভাগ্নের দেখা করানো। ওনারা সেই হাওলাদার বাড়ির ড্রয়িং রুমে বসে আছে, কিন্তু শিমুলকে কোথাও দেখতে পায়নি। ইউসুফ সাহেবের ভাগ্নি অন্তরা এদিক ওদিক চোখ ঘুরিয়ে তার মামার বর্ণনা অনুযায়ী ছেলেটাকে খুঁজে, কিন্তু চোখে পড়ে না। শওকত হাওলাদার কয়েকবার তার আব্বার দিকে তাকিয়ে ইশারা করে শিমুলকে নিয়ে আসার জন্য। মুজিব হাওলাদার উঠে শিমুলের রুমের দিকে যায়। শিমুল গাড়ির শব্দ, মানুষের কথাবার্তার শব্দ সবই শুনতে পায়। শওকত সাহেব বলেছিল ওনারা আসলে দরজায় গিয়ে এগিয়ে আনতে, কিন্তু শিমুল ইচ্ছে করেই যায়নি। এ বাড়িতে আগুন লাগিয়ে দিতে ইচ্ছে করছে তার। তাকে কিনা অন্য মেয়ে দেখতে এসেছে, এর চেয়ে বিষাক্ত অনুভূতি আর কিছুই হতে পারে না। ক্ষমতার লোভে তার বাপদাদা তাদের ইচ্ছে চাপিয়ে দিতে একটুও কৃপণতা করছে না। শিমুল কখনোই এ বিয়ে করবে না। তার যে প্রিয় ফুল আছে, যে ফুলটা শিমুলের একান্ত প্রিয় ফুল। আচ্ছা, পুষ্প যদি এসব জানতে পারে তাহলে কি শিমুলকে ভুল বুঝবে? শিমুল ভাবতে পারে না, দুহাতে চুল টেনে ধরে। মুজিব হাওলাদার দরজা ঠেলে ভেতরে আসে। শিমুল, ওনারা এসে পড়েছে, দেখা করবি, চল। দাদার কথা শুনে শিমুল ভ্রু কুচকে বলে, আমি বিয়ে করব না, দেখাটা করা সম্ভব না। মুজিব হাওলাদার মুখ অন্ধকার করে বলে, তুই বিয়ে করবি না বললে তো হবে না। আলাদিনের দত্ত চেরাগ নিয়ে এসেছে, তাকে কি ফিরিয়ে দেওয়া যাবে? ওনার কথা শুনে শিমুল বলে, তোমরা তো লোভী, পুষ্পকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। মুজিব হাওলাদার বলে, জলদি আয়, তা না হলে
কি হবে বুঝতেও পারবি না। এটা বলে উনি চলে যায়। শিমুল যায় না। নাকের পাটাতন ফুলে ফুলে রাগ বাড়ছে। মনে হচ্ছে তার আব্বার সাথে তার দাবা খেলতেই হবে। সুন্দর করে বলল তো কথার দাম দিল না। এবার না হয় একটু খারাপই হোক, বেয়াদবের তকমা গায়ে লাগাক। তারপরেও পুষ্পকে তার চাই চাই। কিছুক্ষণ পরে ফুলি আসে। ভাইজান, আপনারে ডাইকে আইন। ফুলির হাসি খুশি মুখ চুপসে গেছে। শিমুল বলে, এতক্ষণ লাফালি, এখন মুখ কেমন রাখছিস কেন? ভাইজান, হ্যাজার কথা কই, মাইয়াডা সুন্দরী কিন্তু লাজ সরম নাই, গেলেই বুঝবেন। সিসি। অজানা মেয়ের বদনাম শুনতেই শিমুলের ভালো লাগে। সে বলে, আচ্ছা, যা। শিমুল ড্রয়িং রুমে গিয়ে সবার সাথেই পরিচিত হয়। মুখটা অন্ধকার করে রেখে যেন বুঝিয়ে দিচ্ছে তার অমতের কথা। অন্তরা শিমুলকে দেখে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। তার মামার বর্ণনার থেকেও সুন্দর। সবার সামনেই ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। শিমুল এই মেয়ের বেহায়াপনা দেখে রাগে দুই ঠোঁট চেপে ধরে। তাকে এমন করে দেখবে শুধু পুষ্প, অন্য কেউ দেখলে তার জলে সহ্য হয় না। মেয়েটা উগ্র কাপড় চোপড় পরে এসেছে, আর এই জন্যই ফুলি ছিচি বলছিল। ইউসুফ সাহেবের সাথে শিমুল এটা সেটা বলে। কিছুক্ষণ পরেই বলা হয় দুজনকে একান্তে কথা বলার জন্য। শিমুল দাঁতে দাঁত চেপে তার মায়ের দিকে তাকায়। রাবেয়ার খুব অসহায় লাগছে। মেয়েটাকে তার মোটেই পছন্দ হয়নি। তার উপর ছেলে পুষ্পকে ভালোবাসে, কিন্তু স্বামী শ্বশুরের উপরে কথা বলার কোনো সাহস নেই। অনিচ্ছা থাকা সত্ত্বেও শিমুল উঠে দাঁড়ায়। এই মেয়েকে যদি পুষ্পের কথা বলে বোঝানো যায়। শিমুলের সবচেয়ে পছন্দের জায়গা হলো তাদের বাড়ির ছাদ, কিন্তু অন্তরাকে নিয়ে সে মোটেই ছাদে গেল না, বাইরে বাগানে গেল। পছন্দের জায়গায় পছন্দের মানুষ নিয়ে যেতে হয়। শিমুল বাগানে দাঁড়িয়ে আছে, কি বলবে কোনো কথাই খুঁজে পাচ্ছে না। তার শুধু মনে হচ্ছে পুষ্পকে যদি দেখে বা শুনে তাহলে তো মরেই যাবে। অন্তরাই বলে, আপনাকে আমার ভালো লেগেছে। শিমুল মাথা তুলে তাকায়। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে যায়। এমনি তো ভারী নির্লজ্জ। শিমুল পুষ্পের কথা বলবে, তখনই মজিব হাওলাদার এসে উপস্থিত হয়। উনি জানতেন শিমুল পুষ্পের কথা বলবে, তাই তো এসেছে। কি কথা বলো তোমরা? আমি শুনলে সমস্যা হবে? তোমরা কথা বলো, আমি আসছি। খ্যাপা সিংহের মতো দ্রুত পায়ে হেঁটে বাড়ির ভেতর ঢুকে যায়। পুষ্প ছাড়া দুনিয়ার আর কোনো কিছুই ভালো লাগছে না। আজকে রাতে এর বিহিত করতে না পারলে পুষ্পকে নিয়ে যেখানে ইচ্ছে চলে যাবে। যারা সমাজকে গুরুত্ব দিয়ে তার ইচ্ছের কথা ভাবে না, তাদের মান সম্মানের দিকে তাকিয়ে আর কোনো লাভ নেই। থাকুক তারা তাদের সমাজ নিয়ে। অন্তরা শিমুলের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ছেলেটা রেগে আছে নাকি? রাগলেও এত ভালো লাগে? মুজিব হাওলাদার অন্তরার মনের ভাব বুঝে হাসে। মাস্টার টোপ গিললেই হয়। সারা এলাকায় ছড়িয়ে পড়েছে এমপির ভাগ্নির সাথে চেয়ারম্যানের ছেলে শিমুলের বিয়ে। রোকসানা পাশের বাড়ির ভাবির থেকে শুনলেন। তারপর পুষ্পের রুমের দিকে এগিয়ে গেলেন। তার চিন্তাই ঠিক হলো, শিমুল কখনোই এ বাড়িতে বিয়ে করতে আসবে না। পুষ্প আজকাল বেশিরভাগ সময় শুয়ে থাকে। সে তার মাকে দেখে উঠে বসে। রোকসানা পাশে বসে। তোকে বলেছিলাম পুষ্প, আমরা গরিব লোকের চোখ যেতে পারি, কিন্তু মনে না। মায়ের কথা বুঝতে না পেরে পুষ্প তাকিয়ে থাকে। রোকসানা আবারও বলে, তারা ব্যবহার করে ফেলে দিতে জানে। পুষ্প, তোর আর শিমুলের মাঝে কিছু হয়েছে? আমার না ভালো, আমারে সত্যি করে বল। মায়ের কথার ইঙ্গিত বুঝতে পুষ্পের কষ্ট হয় না। তাকে নিয়ে তার আম্মার চিন্তাধারা কত নিচে নেমে গেছে এটা ভেবেই খারাপ লাগে। শিমুল চাইলেই কবে এসব হতে পারত। গভীর রাতে যখন হিজল গাছের নিচে দেখা করত, তখন শিমুল চাইলেই পুষ্পকে একান্ত নিজের করে নিতে পারত। কিন্তু শিমুল যে ভিন্ন। আগে পুষ্পের ইচ্ছার গুরুত্ব দেয়, পুষ্প এগিয়ে গেলেই শিমুল সঙ্গ দেয়। তাদের মধ্যে কোনো নোংরামো নেই। মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মা, আমি আর শিমুল এত খারাপ না। প্রেম করলেই মানুষ খারাপ হয়ে যায় না। পুষ্পের বিশ্বাস দেখে রোকসানার খারাপ লাগে। শিমুলের বিয়ের কথা শুনলে মেয়েটা কিভাবে নেবে। আমি জানতাম শিমুল তোকে বিয়ে করবে না। পুষ্প শান্ত গলায় জোর দিয়ে বলে, বিয়ে করবে আম্মা, আমি জানি। শিমুল আমাকে কথা দিয়েছে। আজকে শিমুলের বাড়িতে তার হবু স্ত্রী এসেছে, সারা গ্রামে হইচই পড়েছে। পুষ্প কপাল কুঁচকে তার আম্মাকে দেখে। পাগলের মতো কি বলে? শিমুল কি তাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করবে? এটা কি সম্ভব? নাকি শিমুলের দিক থেকে তাকে ফেরানোর জন্যই তার আম্মা মিথ্যে বলছে? মাথা নেড়ে বলল, আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যা বলছো। রোকসানা তার ছেলের হাসি দেয়। এমপির ভাগ্নির সাথে বিয়ে ঠিক হয়েছে। এত বড়লোক ছেলে আমাদের মতো গরিবের ঘরে আসবে?
পুষ্পের ডাগর চোখে পানি জমে। তার মায়ের মুখ দেখে মনে হচ্ছে না মিথ্যে বলছে। চোখ ঘুরিয়ে ওনার কোনা দিয়ে চোখ মুছে রোকসানা বলে, সারা এলাকায় মানুষ জানে, আর তুই যে কিনা এই বেইমানের জন্য আমাদের কষ্ট দিলি। পুষ্পের বুকটা দুমড়ে মুচড়ে যায়। তার শিমুল এমন কাজ করবে কেন? গলার স্বর কেঁপে যায়। তার আম্মাকে বলে, তোমার ফোনটা একটু দাও, শিমুলকে একটা ফোন দিব। রোকসানা সঠিক খবর জেনেই পুষ্পকে বলেছে, তাই তিনি ভাবলেন শিলাকে ফোন দিলে কি আসে যায়, বিয়ে তো ঠিকই। ফোনটা পুষ্পকে দিলে পুষ্প ফোন হাতে উঠোনে যায়। রোকসানা জানে পুষ্প আরো কাঁদবে। পুষ্প শিলাকে ফোন দেয়। শিলা পুষ্পের ফোন ধরে। পুষ্প উত্তেজিত গলায় বলে, শিলা, শিমুলের নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। শিলা চুপ করে থাকে। কিভাবে বলবে? শিলা চুপ থাকা দেখে পুষ্পের বুকে ভয় নেড়ে ওঠে। মনে মনে আল্লাহর কাছে বলতে থাকে, সব যেন মিথ্যে হয়। শিলা, শিলা বলে, পুষ্পের বিশ্বাস হয় না। তিয়াস শিমুলের কাছের বন্ধু, সবার আগে তিয়াসের জানার কথা। শিলার প্রথমে নিশ্চুপতা, এরপরে হঠাৎ করে বলা কথার মানে ধরতে পেরে পুষ্প ঝরঝর করে কেঁদে দেয়। সত্যি শিলা? পুষ্প জোরে শ্বাস ফেলে, পেছন ফিরে দেখে কেউ আছে কিনা। তারপর বলে, ওনাকে ফোন দিয়ে বলবি রাত 12টায় হিজল গাছের নিচে আসতে, আমি থাকবো। বলবি এটা পুষ্পর লাস্ট আবদার। পুষ্প ফোন কেটে দেয়। চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়ে। রোকসানা আর মেয়ের কাছে যায় না। থাকুক একলা, বুঝে নিই কিসে ভালো কিসে মন্দ। পুষ্পের বুকটা বোবা কান্নায় ভেঙে যাচ্ছে। এত কষ্ট হচ্ছে, সে এখনো বিশ্বাস করতে পারছে না শিমুল তাকে ছেড়ে অন্য কাউকে বউ বানাবে। শিমুল কি সব ভুলে গেছে? পুষ্প নিজের হাতে নিজে কামড় দেয়, নিশ্চুপভাবে কাঁদে। কান্নার দমকে শরীর কেঁপে ওঠে। সে শিমুলকে ছাড়া বাঁচতেই পারবে না। তবে শিমুল পারবে। না, না পারলে কি আর এই বিয়ে ঠিক হতো? কিন্তু তার বিশ্বাস হতে চায় না শিমুলকে যে সে খুব বিশ্বাস করে। তার শিমুলের উপর ভরসা আছে। তার সব কষ্ট বৃথা, ভালোবাসা বৃথা, সব বৃথা। সন্ধ্যের দিকে শিলা ফোন করে জানায় পুষ্প দেখা করতে চায়। শিমুল বুঝতে পারে পুষ্প অবধি খবর চলে গেছে। পুষ্পের সামনে কিভাবে যাবে? সেখানে মেয়ে হয়ে পুষ্প প্রতিদিন লড়াই করে যাচ্ছে, আর সে কিনা বিয়ের আসরে যোগ দিচ্ছে। রাগে শরীর রিরি করে ওঠে। রাত 10টার দিকে শিমুল শওকত হাওলাদারের কাছে যায়। তিনি তখন ড্রয়িং রুমে বসে তার আব্বার সাথে কথা বলছিলেন। শিমুল গিয়ে বলে, আব্বা, এই বিয়ের কথাবার্তা এখানে থামিয়ে দিবেন। শওকত হাওলাদার বলেন, তোমার কথা শুনতে হবে নাকি? জীবনটা আমার, তাই আমার কথাই প্রথম। শওকত হাওলাদারের রাগ হয়। শিমুল বদমেজাজি, কিন্তু আজকের মেজাজ তার ভালো লাগছে না। বিয়াদব, মুখে মুখে তর্ক করে টাপ্পু দিয়ে গালে দাঁত ফেলে দিব। শিমুল তার আব্বার চেয়েও রেগে যায়। চিল্লিয়ে বলে, মারেন আর যাই করেন, বিয়ে আমি করব না। আমার পুষ্পকে লাগবে, শুনেছেন? পুষ্পের নাম শুনে শওকত হাওলাদারের কপালের রগ রাগে ভেসে ওঠে। 2 পয়সার মেয়ের জন্য কিনা ছাদ হাতছাড়া করবে? আর একটা বারো ওই ফকিন্নির নাম নিবি না। ছোট লোকের বাচ্চা কোথাকার, চেয়ারম্যানের ছেলে দেখে মেয়েকে লেলিয়ে দিয়েছে। বিশ্বামি, শিমুল এগিয়ে এসে বল, বাজে কথা বলবেন না। কি করবি বললে? উপস্থিত সবাই শিমুলের কথায় চমকে যায়। শওকত হাওলাদার শিমুলের গালে প্রচন্ড জোরে থাপ্পড় দেয়। শিমুল চোখ বন্ধ করে হজম করে। তারপর দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এই বাড়িটা তাকে শান্তি না অশান্তি দেয়। আজকে পুষ্পের ভাগ্য ভালো, রোকসানা পিছনের দরজায় তালা দেয়নি। 12টার কাটায় যাওয়ার 5 মিনিট আগে পুষ্প বেরিয়ে পড়ে। আজকে হয় বাঁচবে না হয় মরবে। কষ্টে তার বুক ফেটে যাচ্ছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সন্ধে থেকে কাঁদতে কাঁদতে চোখ ফুলে উঠেছে। দ্রুত পায়ে হিজল গাছের নিচে গিয়ে দেখে শিমুলের বাইক দাঁড় করানো। শিমুল গাছে হেলান দিয়ে বসে আছে। পুষ্পকে দেখে উঠে দাঁড়ায়। পুষ্প শিমুলকে দেখে মুখে হাত চেপে কেঁদে ওঠে। সামনে দাঁড়ানো মানুষটা তার না। এই বুকের শান্তি পুষ্প আর কুড়াতে পারবে না। এটা ভেবে পুষ্পের শরীর হারানোর বিষ ব্যথা ছেয়ে যায়। পরিণতি যদি এমন হয়, তাহলে এত মধুর সূচনার কি দরকার? ধীর পায়ে এসে শিমুলের সামনে দাঁড়ায়। শিমুল কিছু বলার আগে পুষ্প কাপা গলায় থেমে থেমে বলে। পুষ্পের কাপা গলার স্বর শুনে শিমুলের মন খারাপের আলাপন আরো বেড়ে যায়। আস্তে করে বলে, কিছুক্ষণ আগে। অথচ শিমুল গত 2 ঘন্টা ধরে এখানে বসে আছে। পুষ্প মাথা উঠিয়ে তাকায়। শিমুল দেখে লাল চোখ জোড়ায় ব্যথারা ভিড় জমিয়েছে। পুষ্প ঠোঁট মৃদু কাঁপে, কথা বলার চেষ্টা করে, দেখে কথা বের হচ্ছে না। বহুক্ষণ পরে বলে, এটাও হওয়ার ছিল? শেষমেশ তুমিই আমাকে মেরে ফেললা। কিভাবে
পারলা শিমুল? বুক কাঁপলো না? পুষ্প হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে। সেই কখন থেকে চোখ মুছতে মুছতে চোখের বর্ণ লাল আকার ধারণ করেছে। শিমুলের বুকটা কষ্টে কামড়ে ওঠে। তার পুষ্প যেন তাকে ভুল না বুঝে এক পা এগিয়ে বলে। এগুলো কি বলো? পুষ্প কেঁদে কেঁদেই বলে। বিয়ে তো করতেছো জানি সব। শিমুলের খুব অসহায় লাগে। ঘরেও কাউকে বুঝাতে পারে না, বাহিরেও পারে না। গলা স্বর মরে যায়, চুপ করে থাকে। শিমুলের চুপ থাকায় পুষ্প হঠাৎ করে চিৎকার করে বলে, আমি তোর জন্য কি না করেছি! প্রতিদিন মায়ের খাই, বকা খাই। আব্বা আমার প্রিয় মেয়ে এখন চোখের বিষ। আমার সাথে কেউ কথা বলে না, আর তুই কিনা বিয়ে করতেছিস? বেঈমান! পুষ্পের ক্ষত বিক্ষত কথাগুলো শুনে শিমুলের চোখে পানি চিকচিক করে। উতলা হয়ে বোঝানোর জন্য বলে, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। বিশেষ নাই আমার উপর। পুষ্পের খুব বিশ্বাস আছে, জীবনের প্রতিটা পথে বিশ্বাস করতে চায়। কিন্তু মেয়ে কেন আসবে, বিয়ে কেন ঠিক হবে? আর বিয়ে ঠিক হয়েছে তো হয়ে যেতে কতক্ষণ? আমি সব শুনেছি। পুষ্প শিমুলের চোখের দিকে তাকিয়ে দেখে শিমুলের বড় বড় উজ্জ্বল চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। তা দেখে পুষ্পরও নিজের চোখের পানি মুছে বলে, কাঁদো কেন? তুমি কাঁদো কেন? হারিয়ে ফেলতেছি যে তাই কাঁদি। শিমুল পুষ্পের হাত ধরে বলে, বলেছিলাম তো, আমাকে বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে। তাই না করে উল্টো ভুল বোঝা হচ্ছে। এই মুহূর্তে তোমার সাপোর্ট না পেলে আমি শক্তিবাবু কই যান? পুষ্প বলল, বিয়ে ঠিক আর কি শুনবো? তারপর থেমে শিমুলের বুকে হাত রেখে বলে, এই বুকে আমার রাজত্ব শেষ। শিমুল সাথে সাথে পুষ্পকে বুকে চেপে ধরে বলে, এই শিমুলের উপর শুধু তোর রাজত্ব। এই উল্টো পাল্টা কথাগুলো আর বলিস না ফুল। তারপর একে একে শিমুল পুষ্পকে সব খুলে বলে। সব শুনে পুষ্প শিমুলের প্রশস্ত বুকে নিজেকে মিশিয়ে দেয়। তখনও চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। শিমুল দু হাত দিয়ে পুষ্পকে ধরে রাখে, যেন ছাড়লেই হারিয়ে যাবে। আমি খুব ভয় পেয়েছিলাম। এই বুঝি আমার শিমুল অন্য কারো হয়ে গেল? শিমুল শান্ত চোখে পুষ্পকে দেখে, তারপর পুষ্পের কপালে নিজের কপাল ঠেকিয়ে বলে, শিমুল বেঁচে থাকলে পুষ্পর, আর মরে গেলে তো গেলই। পুষ্প শিমুলের গালে হাত রেখে বলে, জান এত ভালোবাসি। পুষ্পের কথা শুনে শিমুল পুষ্পের কপালে চুমু খায়। এই মেয়েটাকে দেখলেই শান্তি লাগে, বুকটা ভরে যায়। এত কাঁদে কেউ? কি অবস্থা করেছে? পুষ্প কান্না ভেজা মুখে হাসে। কিছু সময় দুজনেই চুপ করে থাকে। কান্না ভুলে দুজনের মুখে ফুটে মুচকি হাসি। প্রিয় মানুষ কাছে থাকলে বুঝি এমনই শত কষ্টের পরেও কাছে আসলে, দেখলে মন প্রাণ উভয়ই ঠান্ডা হয়। পুষ্প শিমুলের বুকে মাথা রেখে খুব আস্তে করে ডাকে, শিমুল। শিমুলের বুকটা সুখে ভরে যায়। হুম। একটু শান্তি লাগবে। শিমুল পুষ্পের মুখটা তার দিকে করে বলে। শান্তি হচ্ছে না? পুষ্প মাথা নেড়ে বলে, না। শিমুল জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। আর কি চাই? পুষ্প কথা বলে না। শিমুলের ছাই রঙা টি শার্ট শক্ত করে ধরে। শিমুল বালিকার অব্যক্ত ইচ্ছে বুঝে নেয়, হাসে, মাথা নিচু করেই বলে, এবার ভুল হয়েছে, বিয়ের আগে আর না। এগুলো খারাপ কাজ। আজকে একটু খারাপ হই। কি অবুঝপনা আবদার! পুষ্প নিজেই এমন বলছে। শিমুল তো পুরুষ, তার উপরে পাগল প্রেমিক, এমন আবদার উপেক্ষা করে কি করে? মাথা নিচু করে আফিম বক্স খুলে দেয়। পুষ্প টুপ করে শিমুলের ঠোঁটে চুমু খায়, তারপর মাথা নিচু করে বলে, বাড়ি যাব। শিমুলের হাতের বাঁধন শক্ত হয়। নিঃশ্বাস ততক্ষণে আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় নেমেছে। ফিসফিস করে বলে, নিজের শান্তি খুঁজে নিলে কি হবে? আমারও চাই। পুষ্প মাথা নিচু করে। শিমুল পুষ্পের মতো করে টুপটাপ চুমু খেয়ে বলে, খুব শীঘ্রই বেশি খারাপ হওয়ার রাস্তা বের করছে। পুষ্প কিছুই বলে না, শক্ত করে শিমুলকে আবারও জড়িয়ে ধরে। এত জোরেই ধরে যেন বুকেই ঢুকে যাবে সে। শিমুল হেসে বলে, বুকে ঢুকে পড়বো নাকি? পুষ্প চুপ করে আছে। শিমুলও তার বলিষ্ঠ হাত দিয়ে নরম শিমুল তুলোকে ধরে বলে, তোমাকে বুকে নিলে এত শান্তি লাগে, সব কষ্ট দূর হয়েছে। নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে হয়। এমপির ভাগ্নির সাথে বিয়ের কথাবার্তায় মজিব আর শওকত হাওলাদার খুশি হলেও পেশকারা বেগম ভীষণ অসন্তুষ্ট। তার যে খুব ইচ্ছে ছিল আসমার মেয়ে সুইটিকে বিয়ে করানোর, নাতিটা কাছে থাকতো। তাছাড়া সুইটি শিমুলকে খুব পছন্দ করে। এই কথাটা তার স্বামী মজিব হাওলাদারও জানে। তিনি মনে করানো ছলে আবারও বলতে চেয়েছিলেন, কিন্তু উনি না শুনেই ধমকে দিয়েছে। পেশকারা বেগমও দমে যাওয়ার পাত্রী না। ফোন করেন আসমার কাছে, তিনি সব বিস্তারিত মেয়েকে বলে।
আসমাও মনে মনে শিমুলকে মেয়ে জামাই হিসেবে চেয়েছিল, কিন্তু এখন এসব শুনে রেগে যায়। মা মেয়ে সিদ্ধান্ত নেয় যে কালকেই সকালে গাড়িতে আসছে। শিমুলের বিয়ে সুইটির সাথেই হবে। বাড়ির মেয়ে থাকতে অন্য বাড়ির মেয়ে এসে রাজত্ব করে খাবে, তা তো হয় না। পেশকারা ফোন রেখে ভাবে একবার যদি কোনো রকম বিয়ে করানো যায় তাহলে আর কোনো চিন্তাই নেই। আসমা আরও আগেই তার আব্বার কাছে এই ব্যাপারে কথা বলেছিল। তিনি আশ্বাস দিয়েছিলেন এই ব্যাপারটা মাথায় রাখবেন, অথচ এখন বড়লোক পেয়ে বিয়ে ঠিক করে ফেলেছে। আসমা এত সহজে ছাড়ার পাত্রী না। পুষ্প রাতে শান্তিতেই ঘুমায়। দেখা করতে যাওয়ার ব্যাপারটা কেউ বুঝতে পারেনি। শিমুলের সান্নিধ্যে গিয়ে সব কষ্টই দূর হয়ে গেছে। এত এত টেনশনের মাঝেও মনে শান্তি লাগছে। ইস, এভাবেই যদি সারা জীবন থাকা তো। আল্লাহর কাছে এই ফরিয়াদ সারা জীবন যেন একসাথে থাকার তৌফিক দেয়। আজকে যে ভয় পেয়েছিল তা শিমুলের কথা শুনে দূর হয়ে গেছে। আসার আগে শিমুল পুষ্পর ডান হাতের উল্টো পিঠে চুমু খেয়েছে। পুষ্প হাতটা সামনে এনে ঠিক একই জায়গায় নিজের ঠোঁট ছোঁয়ালো। চোখ বন্ধ করে হাসে। পুষ্পের মনে হচ্ছে সে তার হাতে নয়, বরং শিমুলের ঠোঁট ছুঁয়ে দিয়েছে। পুষ্প কি একটু বেশি দুষ্ট হয়ে যাচ্ছে না? দুষ্ট হওয়ার পেছনে আছে শিমুল। প্রথমে দোলা দিয়ে এখন বলে কিনা এসব ভালো না। পাজি পুরুষ, যন্ত্রণাদায়ক পুরুষ। সকালে রোকসানা বুঝতে পারে রাতে দরজা তালা দেয়নি। আর চোখে পুষ্পকে দেখে পুষ্প তার দিকেই তাকিয়ে আছে। রোকসানা মেয়ের হাবভাব বোঝার চেষ্টা করে। শিমুলের বিয়ের কথা শোনার পর থেকে পুষ্প মন খারাপ করে রেখেছে। কাছে গিয়ে বসে বলে, দেখলি তো আমার কথাই হলো। পুষ্প বুঝতে পারে তার আম্মা কিসের কথা বলছে। কিছু না বলেই চুপ করে থাকে। রোকসানা আবারও বলে, তোকে এর থেকে ভালো বিয়ে দিব, চিন্তা করিস না। পুষ্প মনে মনে বলে, শিমুলকেই বিয়ে করব আম্মা, তুমি চিন্তা করো না। রোকসানা পুষ্পের চুপ থাকা দেখে ভাবে হয়তো মন খারাপ বলেই কথা বলছে না। আমি মুন্নিকে বলছি কয়েকদিনের জন্য এসে থাকতে। শিমুল বিয়ে করছে, আমরাও তোর বিয়ে শীঘ্রই দেব। সাফিন এখনো রাজি। পুষ্প শান্ত চোখে তার আম্মাকে দেখে। তার আম্মা জানলই না মেয়ে রাতের আধারে সব ভুল সন্দেহ দূর করে ফেলেছে। শিমুল বলেছে বেঁচে থাকলে সে পুষ্পর। রাতে শিমুলের ঘুম হয়নি। কিভাবে কি করবে এই টেনশনে সারা রাত চোখ খুলেই কাটে। তার আব্বার সামনে আরো বেশি কঠিন হবে এটা শিমুল জানে। বিয়ে করানোর জন্য যে কোনো হস্তক্ষেপ নিতে পারে। শিমুল ভাবে যদি এমপির ভাগ্নির সাথে দেখা করে কোনো ফয়সালা করা যায়, কিন্তু ওই মেয়ে তো আগেই পছন্দের কথা জানিয়ে দিয়েছে। শিমুল চোখ বন্ধ করে রাখে। দুপুরে আবার সবার সাথে খেতে যায়। মূল উদ্দেশ্য কে কি বলে শোনা, তার আব্বার মতিগতি লক্ষ্য করা। দুপুরে সবাই যখন খাবার খেতে বসেছে, আসমা আর সুইটি আসে। সুইটি এসে মজিদ হাওলাদারকে জড়িয়ে ধরে। আসমা বলে, আব্বা, আমাকে কি আপনারা আপন মনে করেন না? আপনার সাথে কি কথা ছিল মনে নেই? শিমুলের বিয়ে সুইটির সাথে হবে, তাহলে কিভাবে আবার শিমুলের বিয়ে ঠিক করেন? শিমুল অবাক হয়ে তাকিয়ে থাকে। মানে কি সুইটির সাথে বিয়ে মানে? শিমুল মুখের খাবার গিলতে ভুলে যায়। মজিদ হাওলাদার বলে, ঠিক আছে, কিন্তু যে বিয়ে এসেছে সেটা আমাদের সবার জন্যই ভালো, সবাই সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। আসমা বলেন, এটা ঠিক নয় আব্বা, আমার আর কোনো সুযোগ সুবিধা লাগবে না। এই বিয়ের কথা আর এগিয়ে নেবেন না। আপনার মেয়ে হিসেবে এটা আমি চাই। আশা করি ফিরিয়ে দিবেন না। শৌকত এতক্ষণ সব শুনছিল। তার আব্বার দিকে তাকালে মজিব হাওলাদার মাথা নেড়ে তাকে আশ্বস্ত করে। মজিব হাওলাদার মেয়েকে বলে, আচ্ছা, জার্নি করে এসেছিস, রেস্ট নে, পরে কথা বলবো। আসমা মাথা নেড়ে বলে, আব্বা এসেছি তো এই নিয়ে কথা বলতে, পরে কেন, এখনই কথা হবে। তারপর শিমুলের দিকে তাকিয়ে বলে, শিমুল, তুমি কি আমার সুইটিকে বিয়ে করবে না? আমি জানি আমার মেয়ের মতো মেয়ে লাখে একজন মিলে তুমি রাজি হবেই। তুমি রাজি হবেই হবে, তাই না শিমুল? শিমুল কিছু বলে না। ভাতের প্লেটে পানি ঢেলে তার মায়ের দিকে তাকায়। তারপর উঠে নিজের রুমে চলে যায়। আসমা পুষ্পের কথা জানে। তারপরেও সবার সামনে শিমুলকে এটা বলে বিব্রত করাই ছিল মূল উদ্দেশ্য। তখনের মতো আসমা আর সুইটি ফ্রেশ হতে যায়। ফুলেই দাঁত বের করে হেসে সবার সামনেই বলে, ভাইজানি দেহি লটারি লাইগা গেছে, একটার পরে একটা আয়ে। পেশকারা ধমক দিয়ে বলে, আমার সুইটি শিমুলের জন্য ঠিক, দেখিস না একসাথে দাঁড়ালে জোড়া শালিকের মতো লাগে। সবাই বুঝতে পারে সুইটি আর শিমুলের বিয়ে দিতে পেশকারা ইচ্ছুক। মজিব হাওলাদার বউকে চোখ পাকিয়ে বলে,
বেশি কথা বলা আমি পছন্দ করি না। পেশকারা দ্বিগুণ রেগে বলে, কতদিন আগে থেকে আমার মেয়েকে বলে রেখেছেন, এখন না করা যাবে না? তখন তো আর এমপির কাছ থেকে প্রস্তাব পাই নাই। পেশকারা মুখ ভেঙচিয়ে বলে। লোভী মানুষ। সবার সামনে লুভি বলে মজিব হাওলাদারের গায়ে লাগে। দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলে। বেয়াদব মহিলা, চুপ। রাবিয়া স্তব্ধ হয়ে তাদের তামাশা দেখে। তার ছেলেকে নিয়ে সবাই জুয়ার আসর জমিয়ে ফেলেছে। তিনি মা হয়ে কিছুই করতে পারছে না। শিমুলের কষ্টে তার বুকটাও ভারী হয়ে আসে। বিকেলে শিমুল রেডি হয় বের হবে বলে। ঘরটা আজকাল অশান্তির বাজার মনে হয়। তার আসমা ফুপু আসার পর থেকে হইচই তো লেগেই আছে। দুপুরে শিমুল ঘরে বসে সবার কথোপকথন শুনেছে। মানে কি, সে কি খেলনা যে আগে নিবে সেই পাবে? দাঁত কিরমিরিয়ে বের হতে যাবে। এমন সময় সুইটি কোথা থেকে এসে পেছন থেকে ঝাপটে ধরে। সাথে সাথেই শিমুলের মুখ রাগে রক্তিম হয়ে যায়। ড্রয়িং রুমে তার মা, ফুপু, বুবু আর ফুলি বসে কথা বলছে। হঠাৎ করে সুইটি এমন কাজ করে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। শিমুল ঝাটকা দিয়ে সুইটির দুহাত সরিয়ে নেয়। এমনিতে তার মেজাজ খারাপ, এখন সুইটির এমন বেহায়াপনায় বিরক্ত হয়ে বলে, কি সমস্যা? এমনি ঘষাঘষি করিস কেন? সুইটি ঠোঁট কামড়ে হেসে বলে। শিমুলের শরীরের রক্ত টকবগিয়ে ওঠে। ইচ্ছে করছে সুইটির চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। নেহাতেই এটা মেয়েদের কাজ, তাই নিজেকে সামলালো। হুট করেই বলে দিল। শিমুলের মুখে এমন কথা শুনে সবাই অবাক। সুইটির দুই ঠোঁট ফাঁক হয়ে গেছে। শিমুলের এমন ব্যবহারের সম্মুখীন এই প্রথম হলো সে। ভাইজানের চেইতা গেছে। আপা, আপনি আরেকটা বেডা খোঁজেন, এই বেডা রাজি না। যান যান। রাবে আঁচলে মুখ লুকিয়ে হাসে। ছেলে যে সুইটিকে পছন্দ করে না এ আর নতুন কি। ফুলির কথা শুনে পেশকারা বেগম ফুলিকে চোখ রাঙিয়ে দেয়। ফুলি হাত দিয়ে মুখ চেপে হাসতে হাসতে চলে যায়। এর পরের দিন সন্ধেবেলায় শিমুল আরেক দফা রাগেরাগি করে। তার পুষ্পকেই চায়, আর কোনো কথা শুনতে রাজি না। রাগারাগি করে বাড়ি থেকেই বের হয়ে যায়। শওকত হাওলাদার বুঝতে পারে ছেলেকে এটা সেটা বলে লাভ নেই। শিমুলের ঘাটটা তারা যা করার মিজানের সাথেই করতে হবে। তাই মন্টুকে দিয়ে মিজান শেখের কাছে খবর পাঠায়। মিজান শেখ তখন বাড়িতেই। কিছুক্ষণ আগেই মুন্নি এসেছে। বাজার থেকে মিজান শেখ মেয়েকে নিয়ে এসেছে। তখনই মন্টি এসে হাজির। মন্টুকে দেখে সবাই বুঝতে পারে চেয়ারম্যানের চালা চেয়ারম্যানের কাজে এসেছে। আসসালামু আলাইকুম মিজান চাচা। মিজানকে দেখে বলে। মন্টু পান খাওয়া লাল দাঁত বের করে হাসে, যেন খুবই সুসংবাদ নিয়ে এসেছে সে। চেয়ারম্যান চাচা যাইতে কইছে। রোকসানা সহ ঘরের সবাই পুষ্পের দিকে তাকায়। কেন যেতে বলেছে এটা স্পষ্ট। মিজান শেখ বলে। মন্টু বলে, কইছে লগে কইরে নিয়ে যাইতে, জরুরি কথা। মিজান শেখ মেয়ের দিকে তাকায়, যার অর্থ তোর জন্য আজকে কেউ ধরে বেঁধে নিতে আসছে। মিজান শেখ মন্টুর সাথে চেয়ারম্যান বাড়িতে আসে। চেয়ারম্যান মিজান শেখকে দেখে বলে, কি ব্যাপার মিজান, ব্যবসা কেমন চলে? মিজান আড়ষ্ট হয়ে চেয়ারে বসে আছে, মাথা নেড়ে বলে। শওকত এক পায়ের উপর আরেক পা তুলে বলে, যে রাস্তায় নামছ সামনে ভালো চলবে বলে মনে হয় না। হোটেলের জায়গায় কুত্তা ঘুমাইব। মিজান চমকে তাকালে শওকত চেয়ারম্যান বলে, মেয়েরে সামলাতে পারো না? মিজান চেয়ারম্যানের কথার ধরন দেখে হা করে তাকিয়ে থাকে। চেয়ারম্যান শক্ত চোখে তাকিয়ে বলে, কেমন মেয়ে জন্ম দিছ যে কথা শুনে না? মিজান বলে। শওকত হাওলাদার মাথা নেড়ে বলে, আমার ছেলে পোলা পানের মন কখন কই যায় তা ঠিক আছে। সুযোগ পেলে যে তোমার মেয়েরে আমার ছেলের পিছনে লালিয়ে দিবা কে জানতো? শওকত চেয়ারম্যানের ঠান্ডা মাথায় করা অপমানে মিজান শেখের চোখ লাল হয়ে যায়। রেগেই বলে। শওকত হাওলাদার মিজান শেখের কথায় পাত্তা না দিয়ে বলে, বলুক ছেলে পেলে দেখলে আজকালকার মা বাবারা এমনই করে, নিজেরাই ছেলে মেয়েদের এক ঘরে দিয়ে রাখে। মিজান শেখ আর সহ্য করতে পারে না, উঠে দাঁড়িয়ে বলে। শওকত হাওলাদার গা জ্বালানো হাসি দিয়ে বলে, যদি তুমি তোমার মেয়েকে এক সপ্তাহের মধ্যে বিয়ে দিতে পারো, বুঝবো তোমাদের এসবের মধ্যে হাত নেই। আহাত যদি না দাও তাহলে বুঝবো আমার টাকা দেখে মেয়েকে জুলাইতে চাইছো। শওকত হাওলাদারের কথা শুনে মিজান প্রচন্ড রেগে যায়, মাথা নেড়ে বলে। শওকত হাওলাদার বলে, টাকা লাগলে বলবা, কিন্তু আমার ছেলের থেকে দূরে। মিজানের শরীর থরথর করে কাঁপে। তোমার ছেলে নাই, কিন্তু আমার ছেলেকে যে হাত করে বাকি জীবন সুখে থাকার হাত করেছ আমি তো বুঝি। মিজান শেখ কথা বলার ভাষা হারিয়ে ফেলেন। মেয়ের জন্য এত নোংরা কথা শুনতে হলো।
মেয়েকে জন্ম দেয়া কি তার অপরাধ ছিল? চেয়ারম্যানের দিকে তাকিয়ে বলে। এটা বলে আর দাঁড়ায় না, দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। চেয়ারম্যানের বিশ্রী কথাগুলো শোনার পর থেকে মাথাটা ঘুরছে, প্রেশার বেড়ে গেছে বোধহয়। মন্টুর সুবাদে গ্রামের অনেকেই শিমুল পুষ্পের ঘটনাটা জানে। মিজান শেখ মোড়ের দোকানের সামনে দিয়ে আসার সময় এক লোককে বলতে শুনলো, ওই দেখ, বিয়ের আগেই বিয়ের বাড়িতে আসা যাওয়া মিজান মাইয়ারে দিয়া একেবারে ছক্কা মারলো। আরেকজন বলে, গরুজনেরা কইছে মাছ ধরলে ধরেন, ঠাউর মিজান মাইয়ার কথাটা মানে রেখেছে। মিজান শেখের লাল বর্ণ ধারণ করা চোখ দিয়ে টুপ করে দুফোঁটা অশ্রু পড়ে। লাইটের আলোতে সামনে একটা বাঁশের কঞ্চি দেখতে পায়। নিচু হয়ে সেটা হাতে নিয়ে বাড়িতে ঢুকে। রোকসানা, পুষ্প আর মুন্নি মধ্যরুমে বসে আছে। সবাই টেনশনে অন্যমনস্ক হয়ে বসে আছে। মিজান শেখ কাউকে কিছু না বলে ঘরে ঢুকেই পুষ্পের হাত ধরে টেনে পুষ্পের রুমে যায়। কাউকে ঢুকতে না দিয়ে দরজা বন্ধ করে দেয়। রোকসানা হাতের কঞ্চি আর দরজা বন্ধ থেকে পরিস্থিতি কল্পনা করে ডুকরে কেঁদে ওঠে। পুষ্প কিছু বোঝার আগে মিজান শেখ বাঁশের কঞ্চি দিয়ে আঘাত করে। একটা দুটো আঘাত না, নিজের শরীরের সব শক্তি দিয়ে মারে। কাটা বাঁশের কঞ্চির আঘাতে পুষ্পের নরম শরীর কেটে রক্তাক্ত হয়ে যায়। গলা ফাটিয়ে পাগলের মতো তার আম্মাকে ডাকে। আম্মা, আম্মা গো, আম্মা মরে যাইতেছি, আম্মা, আম্মা। পাশের রুম থেকে রোকসানা পাগলের মতো দরজা ধাক্কায় আর বলে, দরজা খুলেন। মিজান মারতে মারতে বলে। পুষ্প ফ্লোরে পড়ে গেছে, ব্যথায় ঠোঁট নীল হয়ে গেছে। এত ব্যথার মাঝেও শিমুলের মুখটা ভেসে উঠছে। সারা শরীর কাঁপছে তার। কাঁপা কাঁপা হাতে তার আব্বার পা জড়িয়ে ধরে। আব্বা আর মাইরো না, আব্বা, আব্বা আর মাইরো না। শিমুল ছুটে এসে ঘরে ঢুকে পেছন পেছন আসে। শিমুল একটু আগে বাড়িতে গিয়ে ফুলির কাছে সব বিস্তারিত শুনে আর এক মুহূর্ত দেরি করেনি, ছুটে চলে এসেছে। কি হয় পরিস্থিতি বোঝার জন্য আসলেও বাহির থেকে পুষ্পের আর্তনাদ শুনতে পেয়ে নিজেকে আর আটকাতে পারেনি, ঘরেই চলে এসেছে। তার হাত কাঁপছে, চোখ নিমিষে ছলছল হয়ে পানির অস্তিত্ব জানান দিয়ে গেছে। দরজায় হাত রেখে বলে, চাচা আর মারবেন না চাচা। শিমুলের কণ্ঠ শুনে মিজানের হাত থেমে যায়, গলা উঁচিয়ে বলে। পুষ্প শিমুলের গলার স্বর শুনে ফুপিয়ে কাঁদে। শিমুল বলে, আপনি আমাকে মারেন, তা পুষ্পকে মারেন না চাচা। মিজান দরজা খুলে শিমুলের সামনে দাঁড়ায়। শিমুল মিজান শেখের হাত ধরে। তার বুকটা অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। কাঁপা কাঁপা গলায় বলে, আমার কথা শোনেন। মিজান শেখের ভালো লাগে না, বাবা ডেকে নিয়ে অপমান করবে, আবার ছেলে হাত ধরে অনুরোধ করবে। তামাশা পেয়েছে নাকি? হুঙ্কার দিয়ে বলেন তিনি। শিমুলের চোখের পানি রে সবাই দেখতে পায়। মিজানের হাতটা শক্ত করে ধরে বলে। মিজান বলে। শিমুল বলে, আমার কথাটা একবার শোনেন। শিমুল, আমি এখানে থাকবো না, আমাকে তোমার কাছে নিয়ে যাও শিমুল। শিমুল হাত দিয়ে মুখ চেপে রাস্তায় এসে দাঁড়ায়। চোখ দিয়ে পানি পড়ছে। বুকটা এত জ্বলছে কেন? ছেদের লেদের নাকি কাঁদতে নেই, এই কথা অমান্য করে শিমুল কাঁদছে, হাত দিয়ে মুখ চেপে ধরে কাঁদছে। তখনও পুষ্প কাঁদছে আর বলছে, আমাকে নিয়ে যাও শিমুল, শিমুল। শিমুল বাইক রেখে বাড়ির দিকে ছুটে মনে মনে বলে, চেয়ারম্যান তুই কি আগুন লাগাইছিস? আমি আরো বেশি লাগাবো, তোর কলিজা পুড়িয়ে দিব। শিমুলের মুখের আদল লাল বর্ণ ধারণ করেছে, চোখ দেখাচ্ছে ভেজা। ঘরে ঢুকে ড্রয়িং রুমের সামনে রাখা 52 ইঞ্চির টিভি ধরাম করে ফ্লোরে আছড়ে ফেলে দেয়। বিকট শব্দে টিভিটা ভেঙে চুরমার হয়ে যায়। সবাই রাতের খাবার খাচ্ছিল, হঠাৎ শব্দে চমকে তাকায়। মিজান শেখের সাথে হওয়া ঘটনাটা সবাই জানে। শওকত হাওলাদার বিচলিত হলেন না, শান্ত চোখেই ছেলেকে পরখ করে। শিমুলের রাগ তখন পারদ সীমার বাহিরে, যার তাপ সবাই পাচ্ছে। শিমুল ড্রয়িং রুমে যা যা ভাঙার মতো ছিল সব ভেঙে ফেলে। ছোট ছোট কাচের টুকরো ছিটকে হাতে বিঁধে রক্ত আসে। শিমুলের সেদিকে কোনো খেয়াল নেই। রাবিয়া ছেলেকে ধরতে আসলে শিমুল ধরতে দেয় না, দ্রুত পায়ে খাবার টেবিলের সামনে দাঁড়ায়। শওকত হাওলাদারকে বলে, আপনাকে আমি সম্মান করে পছন্দের কথা জানিয়েছিলাম, আর আপনি কি করলেন? আমার পছন্দকে অসম্মান করলেন, পুষ্পর আপাকে অপমান করলেন। শওকত হাওলাদার নির্বিকার হয়ে খাবার খাচ্ছে, এমন ভাব যেন কিছুই হয়নি। শিমুল আবারও বলে, আপনি মিজান চাচাকে অপমান কেন করলেন? শওকত হাওলাদার শিমুলের দিকে তাকায়। লোভী লোকদের অপমান করাই মানায়। শিমুল চেঁচিয়ে বলে, আপনি লোভী। শওকত হাওলাদার শাসিয়ে বলে, শিমুল কি বলো, মাথা ঠিক আছে? মিজান এটা যোগ্য, তার মেয়েকে তোমার পিছনে লেলিয়ে দিয়েছে।
বলো, দেয়নি? না, দেয়নি। বরং আমি নিজে পুষ্পকে চাই, আর আমি চাই বলে পুষ্পকে বিয়ে করব খুব শীঘ্রই। শওকত হাওলাদার মুচকি হাসে। শিমুলের সাথে পুষ্পের বিয়ে। তিনি তো মিজানের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আর এটাও ভালো করে জানেন মিজান যেভাবেই হোক 1 সপ্তাহের মাঝে পুষ্পের বিয়ে দেবে। শিমুলের দিকে তাকিয়ে বলে, সেটা কখনো সম্ভব না। সম্ভব না হলে কিভাবে সম্ভব করতে হয় তা জানা আছে। শওকত হাওলাদার বলল, আচ্ছা, দেখা যাক। শিমুল রাগে খালি চেয়ারে লাথি দেয়, চেয়ার উল্টো হয়ে ছিটকে পড়ে। তারপর আবার হনহন করে বেরিয়ে যায়। শিমুল সেদিন রাতেই তিয়াসকে সাথে নিয়ে ইউসুফ আবদুল্লাহ সাহেবের বাড়িতে যায়। এত রাতে শিমুলকে দেখে তিনি অবাক হলেও তা মুখে প্রকাশ করে না, হাসি মুখে বলে, কি ব্যাপার শিমুল? তার আব্বার উদ্দেশ্য তার অজানা নয়। ওনার সাথে চলতে চলতে কুটির নজর বুঝে ফেলেছে। এমপির সাথে সম্পর্ক করে যে নিজের ক্ষমতা বাড়াতে চাইছেন এটা স্পষ্ট। শিমুল আলতো করে হাসে, চেহারার টেনশন লুকিয়ে বলে, আঙ্কেল, একটা রিকোয়েস্ট ছিল। শিমুলের কাছে ভাগ্নি বিয়ে দিবেন বলে ঠিক করেছেন, আর এর আগে শিমুলের কি রিকোয়েস্ট থাকতে পারে তিনি বুঝতে পারেন না। বলো। শিমুল বলল, আসলে আঙ্কেল, আমার একটা মেয়ের সাথে রিলেশন আছে। আপনি বিয়ের প্রস্তাব দেওয়াতে আবার রাজি হয়ে গেছে। আমার মতামতে কোনো প্রয়োজন মনে করেনি। আসলে আপনার সাথে সম্পর্ক থাকলে ওনার ক্ষমতা বাড়বে এই আশা করছেন। ইউসুফ সাহেব শিমুলের দিকে তাকিয়ে থাকে। শওকত সাহেব তিনি এমনভাবেই আশা করেননি। ক্ষমতার লোভ সবারই থাকে, তাই বলে ছেলের ইচ্ছে পছন্দকে গুরুত্ব না দিয়ে ক্ষমতার লোভে বিয়ে ঠিক করে দেবেন? ভাগ্যে শিমুল বলেছে, তা না হলে আজকালকার ছেলে মেয়ের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিলে পরবর্তীতে সেটা বিচ্ছেদ পর্যন্ত গড়াতে দেরি হয় না। ইউসুফ সাহেব শিক্ষিত মানুষ, শিমুলকে পছন্দ হয়েছে বিদায় বিয়ের আলাপ করেছিল। এখন যেহেতু শিমুল নিজেই বলছে তার পছন্দের মানুষ আছে, তাহলে প্রশ্নই ওঠে না বিয়ের কথা এগুলো। উনি মুচকি হেসে বলে, তুমি কি এই জন্য এসেছো শিমুল? শিমুল ওনার মুচকি হাসি দেখে বিব্রত হয়, কিন্তু মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা ইচ্ছার প্রাধান্য দেওয়া জরুরি। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। শিমুল ওনার দিকে কৃতজ্ঞতার চোখে তাকায়, তারপর বলে, আঙ্কেল, আরেকটা কথা। বলো। আপনি একটু কষ্ট করে আব্বাকে ফোন দিয়ে এটা বলবেন যে আপনার মতো লোভী মানুষ আমি আগে কখনো দেখিনি। যে আশা বিয়ে দিতে চাইছিলেন তা পূরণ হবে না, আর আপনার মতো ছোট লোকের সাথে সম্পর্ক করতে পারবো না। ছেলের ইচ্ছের প্রাধান্য দিন। শিমুলের কথা শুনে ইউসুফ সাহেব হাসে। এভাবে বললে তোমার বাবা কষ্ট পাবে না? শিমুল রাত 2টোয় বাড়িতে যায়, সবাই ঘুমিয়ে আছে। শিমুলের বুকটা চিনচিন করে ব্যথা। বারবার পুষ্পের কান্নারত গলায় তাকে ডাকগুলো, হাহাকারগুলো মনে পড়ছে। তার জন্য কত কষ্ট পাচ্ছে মেয়েটা। শিমুল বিছানায় চোখ বন্ধ করে শোয়। খুব অশান্তি লাগছে। অজানা জ্বলনে সারা শরীর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। শিমুলের মনে হলো পুষ্পের কাছে গেলে শান্তি লাগতো, কিন্তু আজকে এত কিছুর পর আর যাওয়ার সাহস হয় না। যদি আবার মারে। শিমুল চলে যাবার পরে মিজান শেখ চেয়ারম্যানের বলা সবগুলো কথাই রোকসানা আর মুন্নির কাছে বলে। বলতে বলতে এক পর্যায়ে কেঁদে দেয়। পুষ্প সব শুনে কিন্তু নির্বিকার হয়ে শুয়ে থাকে। ইতিমধ্যেই সারা শরীর ফুলে উঠেছে। রাতে মুন্নি আসে পুষ্পের সাথে ঘুমোতে। পুষ্প চুপচাপ শুয়ে থাকে, তার ঘুম আসে না। শরীরের ব্যথা, মনের ব্যথা সব মিলিয়ে নিঝুম রাতের নিস্তব্ধতায় হু হু করে কেঁদে দেয়। প্রেমে এত যন্ত্রণা কেন? আর এত যন্ত্রণা হওয়ার থাকলে বিধাতা প্রেম কেন সৃষ্টি করেছেন? কিছুক্ষণ পরেই পুষ্পের গা কাঁপিয়ে জ্বর আসে। মুন্নির গাঢ় নিঃশ্বাসের শব্দ শুনে বুঝতে পারে তার বোন ঘুমিয়ে গেছে। এত মারের পরেও পুষ্প উঠে বসে। খুবই আস্তে ধীরে বিছানা থেকে না মুন্নির বালিশের কাছ থেকে মোবাইলটা তুলে নেয়। রাতে আপাকে একবার লক খুলতে দেখেছিল। পুষ্প সেটাই চেষ্টা করে দেখে, খুলেছে। তারপর আবার আপার দিকে তাকিয়ে অনেক কষ্টে শরীর নাড়িয়ে ওয়াশরুমে যায়। তার মনে হচ্ছে শিমুলের সাথে কথা না বললে সে মরে যাবে। প্রেমের কি নেশা! এত মার খাওয়ার পরেও ছাড়া না, যেন আরও চেপে ধরে নিউরনে নিউরনে ছড়িয়ে দেয় যন্ত্রণাদায়ক বিষ। পুষ্প শিমুলের নাম্বার টাইপ করে ডায়াল করে। শিমুল তখন পুষ্পের ছবি দেখছিল। এত রাতে অচেনা নাম্বার দেখে ভ্রু কুচকে রিসিভ করে। গম্ভীর গলায় বলে, হ্যালো। শিমুলের গলার স্বর শুনে পুষ্প ঠোঁটুল ডেকে দেয়। শিমুলের কান্নার শব্দ শুনেই বুঝতে পারে এটা তার প্রাণ পাখি। জান। ওয়াশরুমে আস্তে কথা বললেও বেশি শব্দ হয়, তাই পুষ্প ফিস ফিস করে বলে, আমাকে তোমার কাছে নিয়ে যাও না, আমি আর এখানে থাকবো না। পুষ্পের কান্না শুনে শিমুলের শরীরটা কেঁপে ওঠে। গভীর চোখের কোল বেয়ে গড়িয়ে পড়ে পানি। গলাটা জড়িয়ে আসে। তোমার কি খুব কষ্ট হচ্ছে পুষ্প? পুষ্প শিমুলের কথা শুনে বলে,
আমার খুব কষ্ট হচ্ছে, আমি তোমার কাছে যাব, আমার এখানে শান্তি লাগে না। শিমুল বলল, নিয়ে আসবো আমার কাছে, আর একটু যান। তারপর থেমে বলে, এটা কার মোবাইল? আপুর। আবার যদি দেখে তাহলে তো মারবে। যাও, মোবাইল রেখে দাও। পুষ্প অভিমানী করে বলে, দেখুক, দেখে মেরে ফেলুক, তাতে তোমার কি? তুমি তো আমাকে তোমার কাছে নিয়ে যাবে না। শিমুল পুষ্পের অভিমান বুঝতে পারে। তারও মনে হচ্ছে এভাবে কিছুই হবে না। দু পরিবারের মানুষই খ্যাপা, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। দুজন দুজনকে হারালে সারা জীবন কেঁদেও লাভ হবে না। জোরে শ্বাস ফেলে বলে, পালিয়ে যাই, চলো। আসতে পারবা? পুষ্প থেমে যায়। পালিয়ে যাবে সবাইকে ছেড়ে শিমুলের কাছে? যদি পালিয়ে গেলে শিমুলকে আপন করে সারা জীবনের জন্য পাওয়া যায়, তাহলে পালিয়েই যাবে। পারবো, শিমুল বলল, কালকে রাতে আমি আসবো, তুমি শুধু বের হয়ে আসার ব্যবস্থা করবা। আচ্ছা। ভালোবাসি আমার ফুলটাকে। পুষ্প বলল, আমিও। পুষ্প ফোন রেখে রুমে আসে। আগের জায়গায় মোবাইল রেখে চুপচাপ শুয়ে পড়ে। মুন্নি চোখ খুলে তাকায়। মোবাইল নেওয়ার সময় মুন্নি টের পেয়েছে তার কিছু বলতে ইচ্ছে করেনি। এত মার খাওয়ার পরেও কথা বলতে মোবাইল চুরি করে নিচ্ছে। মুন্নির ইচ্ছে করে না আর কথা বাড়াতে। একটু কথাই তো বলেছে, থাক বলুক। আর তো বলতে পারবে না। পুষ্পের জন্য সামনে কি অপেক্ষা করছে এটা পুষ্পও জানে না, আর মুন্নিও জানলো না পুষ্প আর শিমুল কি পরিকল্পনা করেছে। জানলে হয়তো মোবাইলে কথার সুযোগই দিত না, কখনোই না। সকালে এমপির ফোন পেয়ে শওকত হাওলাদারের মুখে হাসি ফুটে ওঠে। ওনার বাড়িতে যাওয়ার কথা ছিল, ভাবে হয়তো দাওয়াত দিবে, কিন্তু ফোন রিসিভ করে কিছুক্ষণ পরেই ওনার মুখ পাথরের মতো শক্ত হয়ে যায়। ফোন রেখে হুঙ্কার দিয়ে ডাকে, শিমুল। শওকত হাওলাদারের চিৎকারে সারা বাড়ির মানুষ একসাথে এসে জড়ো হয়। শুধু আসে না শিমুল, তিনি আবার ডাকে। শিমুল রুমেই বসে আছে। তার আব্বার জ্বালাময় চিৎকার তার খুবই ভালো লাগছে। ওনার স্বাদের স্বপ্নে পানি ঢেলে শিমুলের খুবই শান্তি লাগছে। ধীর পায়ে রুম থেকে বেরিয়ে যায়। শিমুলকে দেখে শওকত হাওলাদার এগিয়ে আসে। কোনো কথা না বলে শিমুলের উজ্জ্বল গালে পরপর 3টে থাপ্পড় মারে। শিমুল থাপ্পড় খেয়েও হাসে। ফর্সা গালে বলিষ্ঠ হাতের ছাপ পড়ে গেছে। রাবেয়া ডুকরে কেঁদে দেয়। শওকত হাওলাদার শিমুলের দিকে তাকিয়ে রাগী গলায় বলে, এমপি সাহেবের কাছে গিয়ে এইসব না বললে হতো না, বেয়াদব। শিমুলের মুখে তখনও হাসি। মিজান চাচাকে আপনি এসব না বললেও পারতেন। শিমুলের হাসি মুখে মিজানের নাম শুনে শওকত হাওলাদারের রাগ যেন পাল্লা দিয়ে বাড়ে। কিসের সাথে কিসের তুলনা? এমপি হাতে থাকলে আমাদের কত সুবিধা হতো তুই জানিস? সুবিধা খুঁজে তো আমার কোনো লাভ নেই। আপনি তো আমার পছন্দ খুঁজেন নেই। এটা কোনো পছন্দ না। কই মিজান আর কই আমরা? লোকে কি বলবে ভেবে দেখেছিস? লোকের কথা শোনার দরকার কি? জীবন কাটাবো আমি, আমার ভালোটা আমিই বলছি। নিজের পায়ে নিজেই কুড়াল মারলি, কত সুবিধা পেতাম আমি। আপনি খুবই স্বার্থপর। শওকত হাওলাদার ঝাঁপিয়ে পড়ে শিমুলের উপর। ওনার শরীরের রাগে জ্বলে যাচ্ছে। কত স্বপ্ন দেখা শেষ, আর এই ছেলে ওই ফকিন্নির বাচ্চার জন্য সব বরবাদ করে দিল। শিমুলের গলা চেপে ধরে। শিমুল পাল্টা আক্রমণ করতে পারছে না বিদায় উনি জোরেই চেপে ধরে। শিমুলের বড় ভাই পলাশ কলেজ থেকে ঢাকা ট্রেনিংয়ে গিয়েছিল, সেখান থেকে কাল রাতে এসেছে। এসেই তার আম্মার কাছে সব শুনেছে। গভীর রাতে এসেছে বিদায় সে ঘুমিয়েছিল। শোরগোল শুনে পলাশ বেরিয়ে আসে। ছোট ভাইয়ের আর তার আব্বার অবস্থা দেখে ছুটে এসে শওকত হাওলাদারকে টেনে ধরে। আব্বা পাগল হয়ে গিয়েছেন নাকি? এত বড় ছেলেকে কেউ মারে? শওকত হাওলাদার শিমুলের দিকে তাকিয়ে রাগে রাবেয়াকে থাপ্পড় দিয়ে বলে, তুই তো ছেলেকে এমন বানিয়েছিস। মায়ের গায়ে হাত তোলাতে শিমুল ক্ষেপে যায়। ফুঁসে উঠে বলে, আমার মাকে মারেন কোন সাহসে? ছোট লোকের বাচ্চা ছোট লোক। শিমুলের লাগাম ছাড়া কথাই সবাই অবাক। পলাশ কিছু বলার আগে শওকত হাওলাদার আবার শিমুলকে মারতে যায়। পলাশ তার আব্বাকে জাপটে ধরে, কিন্তু শওকত হাওলাদার যেন না মেরে শান্তিই পাচ্ছে না। হাত বাড়িয়ে শিমুলকে মারতে গেলে মারতে পারে না, কিন্তু ওনার নখ লেগে শিমুলের গলা ছিঁড়ে যায়। শিমুল গলায় হাত দিয়ে বলে, পুষ্পকে বিয়ে করব, দেখি কি করেন। দেখবো কিভাবে বিয়ে করিস। শিমুল তার রুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। শওকত হাওলাদার কতক্ষণ রাগে গজগজ করতে করতেই চলে যায়। পলাশ চুপচাপ দাঁড়িয়ে থাকে। মনে মনে ভাবে এমন প্রতিবাদ করতে পারলে তার নিধি তার পাশেই থাকতো। এক বুক হাহাকার নিয়ে দীর্ঘশ্বাস ফেলতে হতো না। সে গোপনে দীর্ঘশ্বাস ফেলে তার আম্মার দিকে তাকায়। রাবেয়া নিঃশব্দে কাঁদছে। পলাশের তাকানো দেখে নত মস্তিষ্কে জায়গা থেকে সরে দাঁড়ায়। রাবেয়ারও খুব খারাপ লাগছে।
আগে কথায় কথায় চড়থাপ্পড় দিত, তখন না হয় ছেলেরা বুঝতো না, ছোট ছিল। এখন তো ছেলেরা বড় হয়েছে, এত বড় ছেলেদের সামনে তাকে মারাতে খুব লজ্জা লাগছে। চুপচাপ চোখের পানি ফেলে। সারা জীবন শওকত হাওলাদারের রাগের তোপেই জীবন কাটালো। বিয়ের পরে তার আম্মাকে শওকত হাওলাদারের এমন ব্যবহারের কথা বলেছিল। ওনার মা বলেছিলেন, পুরুষেরা একটু এমনই হয়, বাচ্চা হয়ে গেছে মানিয়ে নেয়। সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখবি জীবন কেটে গেছে। এই মানিয়ে নিতে নিতে রাবেয়া ক্লান্ত। স্বামী হিসেবে শওকত কখনোই রাবেয়ার ইচ্ছে অনিচ্ছাকে প্রাধান্য দেয়নি, শুধুমাত্র একটা কথাই রেখেছেন। তখন রাবেয়া প্রথম মা হয়েছে। ছোট্ট হাত পায়ের সুন্দর বাচ্চাটাকে কোলে নিয়ে কেঁদে দেয়। স্বামীর কাছ থেকে আর্জি জানে বাচ্চাটার নাম সে রাখবে। শওকতও তখন সম্মতি দিলে রাবেয়া খুশি হয়। কোমল মনের অধিকারী রাবেয়ার ফুল ভীষণ পছন্দ। ছোট্ট উজ্জ্বল ছেলেটার নাম রেখে দিলেন পলাশ। তার 4 বছর পরে আবার ছেলে হলে নাম রাখে শিমুল। এ দুটোর দিকে তাকিয়ে রাবেয়া সারা জীবন কাটিয়ে ফেলেছে। পুষ্পের জ্বরের কথা সকালেই সবাই জানতে পারে। রোকসানা ছুটে আসে। মেয়ের অবস্থা দেখে টিউবওয়েল থেকে মাথায় দেওয়ার জন্য 1 বালতি ভরা ঠান্ডা পানি নিয়ে আনে। মিজান শেখ চুপচাপ বিছানায় বসে আছে। ওনারও যে বুকটা ফেটে যাচ্ছে। এদের গায়ে হাত তোলার অভ্যাস তার কোনো কালেই ছিল না। 2 মেয়ে তার খুবই আদরের, আর সে আদরের পুষ্পকেই কিনা নিজ হাতে এত মারলো। শওকত চেয়ারম্যানের কথাগুলো শুনে নিজেকে ঠিক রাখতে পারেনি, কিন্তু এখন মেয়ের এই অবস্থা দেখে বুকটা ফেটে যাচ্ছে। তিনি তো তার মেয়ের ভালোই চায়। মেয়ে যে চেয়ারম্যান বাড়িতে ভালো থাকবে না এটা জানা কথা। বিকেলের দিকে পুষ্পের জ্বর কমে। বিছানায় বালিশে হেলান দিয়ে বসে। রোকসানা ভর্তা দিয়ে ভাত মাখিয়ে আনে। পুষ্পের ভর্তা পছন্দ। জ্বরের মুখে ঝাল খেলে ভালো লাগবে। পুষ্পকে খাওয়াতে খাওয়াতে রোকসানা ভাবে পুষ্পকে মেরে ধরে এই রাস্তা থেকে সরানো যাবে না, উল্টো বিপরীত হবে। লেবু বেশি চিপলে তিতেই হয়ে যায়। রোকসানা পুষ্পকে বলে, নিজের ভালোটা কেন বুঝিস না পুষ্প? পুষ্প মায়ের দিকে তাকায়। রোকসানা আবারও বলে, মানলাম শিমুল তোকে ভালোবাসে, কিন্তু ওই বাড়িতে কেউ তোকে চায় না। শিমুলের সাথে সংসার করলেও সারাদিন ঘরে থাকতে হবে। সারাদিন ঘরে শান্তি না পেলে যে কেমন লাগে সেটা তুই ধারণাও করতে পারবি না। যখন শিমুলের ভালোবাসাও ভালো লাগবে না। পুষ্প বলল, ঘরের মানুষ ভালো হতে হবে না, শিমুল রোকসানা ভালো মেয়ের হলেই দিকে হবে। তাকিয়ে থাকে। মেয়েটা শিমুল ছাড়া আর কিছুই বোঝার চেষ্টা করছে না। মা বাবার কষ্ট পুষ্পের চোখে পড়ছে না। তারপরও বলল, অন্য জায়গায় বিয়ে দিলে এর চেয়ে সুখে থাকবি। আমার কথা শোন। কিভাবে জানো অন্য জায়গায় সুখী থাকবো? এমনও তো হতে পারে অন্য জায়গায় বিয়ে দিলে অশান্তিতে থাকতে পারি, অশান্তির জ্বালায় মরে যেতে পারি। তুই এমন ছিলি না পুষ্প। কি মেয়ে, কি হয়ে গেল? রোকসানা গুনগুনিয়ে কাঁদে। মায়ের কান্না পুষ্পের ভালো লাগে না। সে মাকে দেখে, আজকে চলে গেলে আবার কবে দেখা হয় কে জানে। আজকে চলে যাবে ভেবে পুষ্পের চোখ ভরে পানি আসে। শিমুল রাত 11টায় বাইক নিয়ে হিজল গাছের নিচে দাঁড়িয়ে থাকবে। পুষ্প বের হতে পারলে কিনা সে টেনশন স্থির হয়ে থাকতে পারে না। এই দাঁড়ায় এই বসে, তার সব পরিকল্পনা করা হয়ে গেছে। এখন সোজা ঢাকা যাবে। ওখানে গিয়ে বিয়ে করে ভার্সিটির বন্ধু ফাহিমের বাসায় একদিন থাকবে। তারপর বাসা খুঁজে নেবে। তারপর তার চড়ুইকে নিয়ে থাকবে। সারাক্ষণ পুষ্প তার সাথে থাকবে। কোনো ভয় দ্বিধা ছাড়াই পুষ্পকে ভালোবাসতে পারবে। সারা জীবনের জন্য পুষ্প তার হয়ে যাবে। এটা ভেবেই শিমুলের খুশিতে শরীর শিরশির করে উঠছে। কিন্তু পুষ্প যে আসছে না, বের হতে পারেনি। 12টার দিকে পুষ্প বিছানা থেকে উঠে বসে। আজকে তার এত ঘুম পাচ্ছে কেন? ঘুমের ট্যাবলেট খেলে যেমন ঘুম পায় তারও এমন লাগছে। ইচ্ছে করছে বিছানায় শুয়ে যেতে, কিন্তু শোয়া যাবে না। পুষ্প আস্তে করে উঠে বসে। মনে আছে বিদায় হয়তো দরজা তালা দেয়নি। গায়ে ওড়না দিয়ে কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর বেরিয়ে যায় নতুন জীবনের উদ্দেশ্যে। হিজল গাছের নিচে গিয়ে শিমুলকে পায়। দুজন দুজনকে দেখে আলতো হাসে। শিমুল এগিয়ে এসে বুকে জড়িয়ে নেয়। পুষ্প 2 হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে। শিমুল পুষ্পের কপালে চুমু খেয়ে বলে, সব ঠিকঠাক? তুমি ঠিক আছো? পুষ্পের চোখ বেয়ে পানি পড়ে, সাথে মাথাও নাড়ে। শিমুল পুষ্পের 2 গালে হাত রেখে বলে, আর কাঁদতে হবে না জান, আমরা অনেক দূরে চলে যাব। কষ্টের মধ্যে ছুঁয়ে দিতে পারবে না, তুমি দেখো। পুষ্প মাথা নাড়ে। তার কেন যেন কষ্ট হচ্ছে। শিমুল পুষ্পের হাত ধরে বলে, চলো তাহলে। শিমুল পুষ্পের সাথে হাঁটে। পুষ্পের চোখে তার আব্বা আম্মার কান্না ভেজা মুখটা স্পষ্ট ভেসে ওঠে। সে 2 কদম গিয়েই থেমে যায়। শিমুল তাকিয়ে বলে, কি হলো?
হাঁটতে কষ্ট হয়? পুষ্প বা হাত দিয়ে চোখ মুছে বলে। আমরা কি ঠিক করছি? শিমুল পুষ্পের দিকে তাকিয়ে বলে। তোমার কি মনে হয় আমরা ভুল করছি? পুষ্প ফুপিয়ে বলে। আব্বা আম্মার জন্য মন পুড়াচ্ছে, কালকে জানতে পারলে খুব কষ্ট পাবে। শিমুল পুষ্পের চোখে চোখ রেখে বলে। ওনারা তো কি আমাদের বুঝলো না? পুষ্প কিছু বলে না, এক হাতে শিমুলের টি শার্ট খামচে ধরে আছে। শিমুল পুষ্পের মনের অবস্থা বুঝতে পারে। শিমুল যত সহজে চলে এসেছে, পুষ্প পারছে না। শিমুল বলল, কি করব তাহলে? আমি বুঝতে পারছি না। কেউ তো রাজি না। পালিয়ে না গেলে তোমাকে আপন করে নেবে কি করেছেন? পুষ্প পালিয়ে গেলে তার আব্বা আম্মা খুব কষ্ট পাবে। তার আব্বার হাই প্রেশার, বেশি টেনশনে যদি স্ট্রোক করে ফেলে, আবার কিছু হয়ে গেলে পুষ্প নিজেকে ক্ষমা করতে পারবে না। তার মনে হয় তার আব্বা আম্মাকে আরেকবার বুঝালে যদি রাজি হয়। শিমুলের দিকে তাকিয়ে বলে, আব্বা আম্মাকে আরেকবার বুঝাই। শিমুল কিছুই বলে না। শিমুল চুপ করে আছে দেখে পুষ্প বলে, চুপ করে আছো কেন? কি বলবো? আব্বা আম্মাকে আরেকবার বুঝাই, আমার মনে হয় ওনারা বুঝবে। মার ছাড়া কোনো কথা নেই, তাদের বোঝালে বুঝবে বলে মনে হয়? পুষ্প বলল, ওনাদের কষ্ট দিয়ে আমরা কি সুখী হব? আব্বা আম্মার বদদোয়া লাগবে না? শিমুল পুষ্পের দিকে তাকিয়ে বলে। আচ্ছা। পুষ্প শিমুলকে আবারও জড়িয়ে ধরে। কথা দিচ্ছি আব্বা আম্মাকে মানিয়েই তোমার হব। শিমুল বলল, তাহলে আর দেরি করো না, বাড়ি যাও। পুষ্প আস্তে ধীরে ফিরে যাওয়ার জন্য পা বাড়ায়। যেতে যেতে পুষ্প বারবার ফিরে ফিরে তাকাচ্ছে। পুষ্পের যাওয়ার পথে তাকিয়ে শিমুলের বুকটা জ্বলে ওঠে। তার মনে হচ্ছে পুষ্প চলে গেলেই চিরতরে হারিয়ে ফেলবে। তার আর পাওয়া হবে না, দেখা হবে না। পুষ্পের ফিরে তাকানো মায়া মায়া দৃষ্টি দেখে মনে হচ্ছে মায়াবী চোখ আর কখনোই দেখা হবে না, মায়া পড়া হবে না। শিমুলের গভীর চোখ থেকে টুপটাপ পানি গড়িয়ে পড়ে। অসহ্য জ্বলন পোড়ানে দেহ কেঁপে ওঠে। ছুটে গিয়ে পুষ্পকে পেছন থেকে জড়িয়ে ধরে। হঠাৎ বলিষ্ঠ দেহের আলতো ধাক্কাতে পুষ্প সামনের দিকে হেলে পড়ে। পরক্ষণেই শিমুল হাত দিয়ে আঁকড়ে ধরে। শিমুল এই প্রথম পুষ্পের সামনে ফুপিয়ে কেঁদে দেয়। পেছন থেকে কাঁধে কাল রেখে বলে, আমার খুব ভয় হচ্ছে জান। পুষ্পের মনটা কেঁপে ওঠে। সবাইকে মানিয়ে তো সে শিমুলকে চায়, কিন্তু শিমুলের এমন চোখের পানি ছড়িয়ে না। শিমুলই আবার বলে, তোকে ছাড়া আমি মরে যাব, এক মুহূর্তেও বাঁচতে পারবো না। পুষ্প শিমুলের দিকে ফিরে শিমুল জড়িয়ে নেয় বুকে, শক্ত করে ধরে রাখে, যেন এটাই শেষ কাছে আসা। শিমুল পাগলের মতো কাঁদছে। শিমুলের এমন কান্না দেখে পুষ্প কেঁদে দেয়। আমি বাড়ি যাব না, তোমার সাথে যাব, চলো। শিমুল কথা বলে না। পুষ্প শিমুলের প্রশস্ত বুকে নাক ঘষে, মাথাটা উপরে তুলে শিমুলের থুতনিতে চুমু খায়। শিমুল তাকালে বলে, চলো। পুষ্প যে সিদ্ধান্ত নিয়েছে শিমুল সেটাই রাখবে। পুষ্প চায় বাবা মাকে মানিয়ে তার হতে, কাউকে কষ্ট না দিয়ে কবুল করতে। এখন শিমুলের জন্যই আবার সিদ্ধান্ত বদলে নিচ্ছে। শিমুল চাইলেই পুষ্পকে নিয়ে যেতে পারে, কিন্তু এতে করে সারা জীবন পুষ্পের মনে হবে আরেকবার বোঝালে বাবা মা বুঝতো। তাই শিমুল পুষ্প মাথা নেড়ে না বলে। বেশি খারাপ লাগছে, তা জড়িয়ে ধরেছে, তুমি যাও। যাওয়ার পথে শিমুলকে টানতে টানতে বলে, চলো পালাই। আব্বা আমাকে আরেকবার বোঝাও, যাও। পুষ্প শিমুলের কাতর মুখের দিকে তাকিয়ে থাকে, চোখে এখনো পানির আনাগোনা। পুষ্প শিমুলের কাছে এগিয়ে আসে, গভীর গলায় বলে, পুষ্প বেঁচে থাকলে তোমার, আর যদি বেঁচে থাকতে অন্য কারো হতে হয় তাহলে পুষ্প বাঁচবে না, স্বইচ্ছায় মরে যাবে। শিমুল কথা বলে না। পুষ্প শিমুলের চুলে হাত রেখে বলে, আমার কলিজাটাকে খুব ভালোবাসি, খুব বেশি। শিমুল পুষ্পের মুখের দিকে তাকিয়ে থাকে, কোমরে হাত রেখে টেনে বুকে মিশিয়ে নেয়। কপালে চুমু খেয়ে পুষ্পের কোমল ঠোঁটের ভাঁজে মিশিয়ে দেয় নিজেকে। শিমুলের ভয় হচ্ছে চুম্বনরত অবস্থায় চোখ বেয়ে পানি পড়ে। তা বুঝতে পেরে পুষ্প শিমুলকে নিজের থেকে আরো টেনে নেয়। শিমুল পুষ্পের গালে গাল ঘষে বলে, আমি তোকে খুব ভালোবাসি। আমিও। পুষ্প গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগিয়ে যায়। শিমুল সেদিকেই তাকিয়ে থাকে। তার বুকটা এত পুড়ছে কেন? আবার দেখবে তো তার জান পাখিকে। সকালে পুষ্পের ঘুম ভাঙে অনেক মানুষের কথাবার্তায়। পুষ্প চোখ খুলে দেয়াল ঘড়িতে দেখে 10টা বাজে। চমকে উঠে বসে। এত বেলা করে ঘুমানোর মানে কি? সে তো এত বেলা করে অবধি ঘুমায় না। গায়ে ওড়না জড়িয়ে বের হয়। মায়ের রুমে গিয়ে শুনে তার আম্মা মুন্নিকে বলছে, তুই কয়টা ঘুমের ওষুধ খাইছিস, এখনো উঠে না কেন? মুন্নি বলল, একটাই তো দিয়েছি। পুষ্পের দুনিয়া ঘুরে ওঠে। ঘুমের ওষুধ কেন খাওয়াবে? তার জন্যই কি রাতে এত ঘুম পাচ্ছিল?
পাশের রুমে অচেনা মানুষের কথা শুনে পুষ্প সেদিকে পা বাড়ায়। সেখানেই দেখে সাফিন পাঞ্জাবি পরে বসে আছে, সাথে তার বাবা মা সহ আরো 10-12 জন মানুষ। পুষ্প মুহূর্তেই বুঝে নেয় আজকে কি হতে যাচ্ছে। কোনো দিকে না তাকিয়ে তার রুমের দিকে দৌড় দেয়।